পাঁচকাহন চ্যানেলের ভৌতিক সফরের আজকের নিবেদন লেখিকা সিঞ্চিতা সরকারের কলমে অতিরঞ্জিত ভয়ানক ভৌতিক গল্প রক্তপানের খড়ি। তবে গল্পটি শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাঁচকাহন চ্যানেলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের শ্রোতা বন্ধুদের নতুন নতুন স্বাদের গল্প শোনাতে। আমাদের প্রচেষ্টায় আপনাদের একটু সহযোগিতা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অনেকক্ষণ কথা হলো, এবার গল্প শোনানোর পালা। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা রক্তপানের খড়ি। চাঁদের আলোয় ডোবা কুয়াশায় ঢাকা সেই শহরের নাম চন্দ্রপুর। দিনে যেন স্বপ্নের মতো, কিন্তু রাতটা যেন ঘনিয়ে থাকা দানবের শ্বাস প্রশ্বাস। চন্দ্রপুর পশ্চিমবঙ্গের পাহাড় ঘেরা এক অজানা শহর। বহু পুরনো জমিদার বাড়ি, শুকিয়ে যাওয়া নদী এবং কিছু ইতিহাস যা কেউ উচ্চারণ করে না। এই শহরে একদিন ট্রেন থেকে নামে একজন পুরুষ। সে ব্যাগ কাঁধে জড়িয়ে ধীরে ধীরে স্টেশন ছেড়ে হাঁটছে। চোখে ঘুম নেই, শুধু অদ্ভুত রকমের তৃষ্ণা। কিছু খুঁজছে সে, কিন্তু কি? পুরুষটির নাম অরিত্র সেন। অরিত্র একজন পুরাতত্ত্ববিদ। সারা ভারত ঘুরে পুরনো জিনিস সংগ্রহ করেন, কিন্তু এবার তিনি এসেছেন কেবল একটা জিনিস খুঁজতে, ভ্লাদিমিরের ঘড়ি। একটা ঘড়ি যা সময় বলে না, রক্ত চায়। পুরনো সোভিয়েত আমলের একটা নথিতে এই ঘড়ির উল্লেখ ছিল। তাতে লেখা ছিল যে এই ঘড়ি একদিন পৃথিবীর সমস্ত সময় গ্রাস করবে, কিন্তু তার আগে সে রক্তে নিজেকে তৃপ্ত করে, তাহলে থেমে যায়। আর যার হাতে থেমে যায় সে নিজেই হয়ে যায় সময়ের বলি। অরিত্র চন্দ্রপুর স্টেশন থেকে বেরিয়ে একটা লোকাল ট্যাক্সি নেয়। তা বাবু, কোথায় যাবেন? ঘড়ির খোঁজে। ঘড়িটা ঘড়িটা আপনি সত্যি ওটা দেখতে চান? ওটা এখনো আছে? অরিত্র চুপচাপ জানলার বাইরে তাকায়। বাইরে কুয়াশায় ঢাকা পথ, পথের দুপাশে পাথরের পুরনো স্তম্ভ, যেন শহর ঢুকবার আগে কেউ দাঁড়িয়েছিল। গন্তব্য চন্দ্রপুর রাজবাড়ি। একসময় রাজাদের বাসস্থান, এখন উপেক্ষিত পুরাতন ধ্বংসস্তূপ। কথিত আছে এই রাজবাড়িতেই লুকিয়ে আছে সেই অভিশপ্ত ঘড়ি। অরিত্র সেই বাড়িতে পা রাখতেই যেন কাঁপুনি লাগে। দেয়ালের গায়ে মাকড়সার জাল, এক একটা জানালায় ভাঙা কাঁচ। কখনো মনে হয় কেউ ভেতর থেকে বুঝে তাকিয়ে আছে। তবে তার চোখ আটকে যায় একটা ঘরের সামনে। ঘরের দরজাটা অল্প খোলা, ভেতরে অন্ধকার, আর ঘরের ভেতর থেকে আসছে
খুব হালকা একটা শব্দ। অরিত্র ধীরে ধীরে পা রাখে সে ঘরের দিকে। ভেতরে প্রবেশ করতেই বাতাসটা যেন ভারী হয়ে ওঠে। একটা একটা পুরনো কাঠের ছাঁচ ধরা কিছু একটা হঠাৎ তার চোখে পড়ে ঘড়িটা। দেয়ালে টাঙানো এক প্রাচীন পেন্ডুলাম ঘড়ি, নিচে লাল রঙের ফোঁটা, হয়তো রং নয়তো। অরিত্র সামনে এগিয়ে যায়। এটাই ভ্লাদিমিরের ঘড়ি। পেন্ডুলামের দিকে হাত বাড়াতে গিয়ে থেমে যান। তার আঙুলে হঠাৎ একটা টান লাগে, কেউ যেন খুব হালকা করে চেপে ধরেছে। পেছনে তাকায়, না কেউ তো নেই। তখনই ঘড়িটা বাজে। ওকে জাগিয়ে দিয়েছো তুমি। অরিত্র চমকে ওঠে। কেউ নেই ঘরে, কিন্তু ঘড়ির কাছে একটা একটা ছায়া, একটা নারী মুখ, চোখের ভেতরে লাল আভা, ঠোঁটে হালকা হেসে থাকা নিষ্ঠুরতা। সে যেন তাকিয়ে নেই, তবুও তার দৃষ্টিতে আটকে যায় সময় এবং অরিত্র। অরিত্র ঝাঁকুনি দিয়ে পিছিয়ে আসে। ঘড়ির কাঁচ পরিষ্কার, কেউ নেই সেখানে, শুধু নিজের কণ্ঠেই কেঁপে ওঠেছে। এটা কেমন অনুভব ছিল? আমি কার চোখে তাকালাম, আর ওই নারীর বাকে কার গলার আওয়াজ আমি শুনলাম? সকালে অরিত্র সেই রহস্যময় মুখের কথা মনে করতে করতে স্থানীয় আর্কাইভে যায়। সেখানে পরিচয় হয় নিমিষা ঘোষের সঙ্গে, একজন সাংবাদিক। এখন স্থানীয় ইতিহাস সংরক্ষণে কাজ করে। চোখে সরলতা, কিন্তু কণ্ঠে রয়ে গেছে স্পষ্টতা। নমস্কার, আমি অরিত্র সেন। চন্দ্রপুর রাজবাড়ির সম্পর্কে কিছু কথা জানার ছিল আপনার কাছে। বাই এনি চান্স আপনি রাজবাড়ির ঘড়ির খোঁজে আসেননি তো? অবশ্য এটা নিয়ে কেউ আসে না সাধারণত। আপনি কি এমন দেখলেন ওই ঘড়িটাতে? তুমি কিভাবে জানলে? ওই ঘড়ির গল্প আমি ছোট থেকে শুনে আসছি। শুনেছি ওই ঘড়ির সামনে যে দাঁড়ায় তারা কেউ আর বেঁচে ফেরে না। নিমিষা অরিত্রকে নিয়ে যায় শহরের এক পুরনো লাইব্রেরিতে। সেখানে লুকিয়ে রাখা ছিল এক অদ্ভুত কাগজ, যেখানে আছে ঘড়ির ইতিহাস। ভ্লাদিমিরের ঘড়ি এক অভিশপ্ত সময়চক্র। 1768 সাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক রক্তপিপাসু অভিজাত ছিলেন ভ্লাদিমির ইভানোভিচ। তিনি বিশ্বাস করতেন প্রতিদিন মানুষের রক্ত যদি কোনো যন্ত্রের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, তবে সেই যন্ত্র তাকে অমর রাখবে। সে এক ঘড়ি বানায়,
একটা পেন্ডুলাম ঘড়ি, যার পিটায় প্রতিদিন 1 ফোঁটা রক্ত ফেললে ঘড়ি চলতে থাকে। যদি রক্ত না পড়ে, ঘড়ি থেমে যায় এবং তার বদলে জীবন নেয় তার আশপাশের কারণ। ভ্লাদিমির তার স্ত্রী রুহিকে বলি দেয় প্রথম, তারপর একে একে অন্যদের। ঘড়ি চালু থাকে, চলতেই থাকে। সে ঘড়ি একদিন ভারতেও আসে। চন্দ্রপুরের রাজা তার কালো জাদুর নেশায় ঘড়িটাকে সংগ্রহ করে। তারপর রাজবাড়িতে শুরু হয় মৃত্যুর শোভাযাত্রা। প্রথমে এক রক্ষক আত্মহত্যা করে, তারপর রানী, আর সবশেষে সেই রাজা নিজেই। ঘড়ির পেটায় 7টি ছোট ফোঁটা আকৃতির দাগ, প্রতিটা দাগ একটা বলি, 7টা পূর্ণ। অষ্টমটা যদিও এখনো খালি। হঠাৎ অরিত্রের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে তন্ময় মিত্রের নাম। তিনি ঘড়িটি কিনেছিলেন একটি নিলাম থেকে। হ্যালো, অরিত্র। আমরা সকলেই জানি ঘড়ি সময় ভাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে ভ্লাদিমিরের ঘড়িটা এখন রক্ত গুনছে। আমার নিলাম থেকে কেনা ঘড়িটা কোনো সাধারণ ঘড়ি নয়। আমার স্ত্রী আজ ভোরে কাঁদতে কাঁদতে বলেছিল ঘুমে এক নারী তাকে চেপে ধরেছিল। তার চোখ লাল, মুখ সাদা। অরিত্র নিমিষার দিকে তাকায়। দুজনের চোখে একই ভয়। রুহি ফিরে এসেছে। এদিকে অরিত্র মনে মনে ভাবছে, ওই ঘড়ি যদি তন্ময়ের কাছে থাকে, তাহলে কাল রাতে আমি কি দেখলাম? তাকে সবটাই কোনো নিছক মায়া জাল ছিল। তারা ছুটে যায় তন্ময়ের বাড়িতে। ঘরে প্রবেশ করতেই যেন বাতাস ভারী। ঘড়ির নিচে রক্তের মতো লাল ফোঁটা পড়ে আছে মেঝেতে। তন্ময় স্ত্রী দরজার কোণে কুঁকড়ে বসে কাঁদছে আর বলছে, সে ফিরে এসেছে। সে বলছে অষ্টম বলি দরকার। এই ঘড়ি ঠিক রাত 3টে বেজে ওঠে। আর যখন বেজে ওঠে তখন বুঝে নিতে হবে ঘড়ি শিকারে বেরিয়েছে। এই ঘড়ি শুধু সময় না, রক্ত চাই, রক্ত। হায় ঈশ্বর, এক রক্ত পিপাসু ঘড়ি। তন্ময় স্ত্রী তখনও দরজার কোণে কুঁকড়ে বসে, চোখ দুটো শুকনো, যেন কান্নাও আর কিছু বলে না। নিমিষা ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে, কে এসেছিল? সে বলেছিল ঘড়িটার এখন পেটায় পেটায় খিদে পেয়েছে, আর যদি রক্ত না পায় তবে সে নেবে শরীর। তন্ময় মুখে হাত চেপে দাঁড়িয়ে। ঘড়ির নিচে যে ফোঁটা ছিল তা আমি দেখেছি, সেটা রক্ত। কিন্তু আমি তো কিচ্ছু কাটিনি, রক্ত দিইনি। তাহলে এলো কোথা থেকে? অরিত্র ধীরে ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁচের মধ্যে প্রতিফলিত হচ্ছে এক মুখ। তার নিজের মুখ নয়, রুহির মুখ। রাত তখন এগোচ্ছে। ঘরে কেরোসিনের আলো, চারিদিকে ছায়া যেন নড়ছে। ঘড়ির কাঁটা থেমে গেছে। ঠিক রাত 2:59। রাত 3টে। ঘড়ি বেজে ওঠে আর ঘরের আলো নিজে থেকেই নেমে যায়। তখন দরজা ধীরে ধীরে খোলে। একটা ঠান্ডা বাতাস ঘরে ঢোকে, আর তার সাথে একটা চুল ছড়ানো সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে ভেসে আসে।
মুখে রক্তের ছিটে, চোখ দুটো যেন ভেতর থেকে জ্বলছে। রুহি এবার সরাসরি কথা বলে অরিত্রর সঙ্গে। তুমি আমার সময় পা দিয়েছ, এখন তুমি আমার সময়। তুমি কি চাও? আমি চেয়েছিলাম ভালোবাসা। ভ্লাদিমির আমায় বলেছিল যে ভালোবাসবে, সময় দেবে, কিন্তু সে আমায় দিয়েছিল বলি। এখন আমি তোমায় চাই, কারণ তুমি ঘড়িকে জাগিয়েছ। তুমি অষ্টম দাগ, আর তুমি একমাত্র ব্যক্তি যে ঘড়িকে থামাতে পারো রক্ত দিয়ে। নয়তো সময় থামবে না, রক্ত থেমে যাবে। তুমি আমার গল্প জানো, তুমি আমার অভিশাপ জানো। তুমি তো তখনও আমাকে মুক্ত করনি। আমি সেই নিলামের দিন একটা পুঁথিটা পেয়েছিলাম, ঘড়ির নিচে গুজে রাখা ছিল। রক্ত যখন আট হয় সময় থামে, কিন্তু মুক্তি তখনই যখন বলিরা মেনে নেয় যে তারা চিরতরে বন্দী হয়ে থাকবে সময়ের বৃত্তে। অরিত্র বোঝে সময় থামাতে হলে শুধু রক্ত নয়, চোখের সামনে বলির আত্মাদের নিজ হাতে থামাতে হবে। ঘড়ির সামনে অরিত্র দাঁড়িয়ে, তার হাতে ছুরি, নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত দেয় ঘড়ির পেটায়। এই রক্ত আমার ইচ্ছায়, আমি তোমাকে সময় দিচ্ছি, কিন্তু এটাই শেষ। ঘড়ি ধীরে চলতে শুরু করে। হঠাৎ ঘরের ভেতর আলো। রুহি এক ঝলক আলোয় চলে ওঠে, চিৎকার করে সে বলে, তুমি আমাকে বলি দিলে না, তুমি সময়ের নিয়ম ভাঙলে। আর ঠিক তখনই ঘড়ির কাঁচ ফেটে যায়। আর ভেতর থেকে বেরিয়ে আসে এক কুয়াশাময় পেন্ডুলাম, একটা রক্ত মাখা সময় চক্র। ঘড়ি এখন চলছে, কিন্তু সময় কি থেমেছে? নাকি এবার নতুন করে শুরু হবে এক নতুন রক্ত পিপাসা? ঘড়ির কাছে ফাটল এখনো রয়ে গেছে। রক্ত মাখা সময় চক্র ধীরে ধীরে থরথর করে কাঁপছে। দিবিশা কাঁচতে কাঁচতে উঠে বসে। অরিত্র তাকে ধরে। তন্ময় তখন কপালে হাত রেখে ফিসফিস করে বলে, ঘড়ি চলছে, আমার মনে হচ্ছে ঘড়ি চলছে, কিন্তু আমার মনে হচ্ছে সময় থেমে আছে। ঠিক সেই সময় ঘরের বাইরের দরজা আবারও হালকা শব্দে খোলে। এখানে দাঁড়িয়ে বাইরে একজোড়া কালো পা দেখা যায়। গলায় ঝোলানো একটা পুরনো পুঁটলি। অরিত্র ধীরে এগিয়ে যায়। আপনি কি? আমি সময়ের রক্ষক। তুমি ঘড়িকে চালু করেছ, এখন ঘড়ি তোমার নয়, তুমি ঘড়ির। মানে রক্ষক এগিয়ে আসে, হাতে ধরে একটা পাথরের কাঠামোর মতো কিছু, যেটা ঘড়ির ছায়ার মতো দেখতে। ঘড়ি চলবে যতক্ষণ না সব দাগ সম্পূর্ণ হয়। তুমি অষ্টম দাগ, তোমার রক্তের সূচনা। এখন চাই নবম, তারপর দশম। আর যদি আমরা তা বন্ধ করতে চাই? তবে সময় নিজেই রক্ত নেবে, বেছে নেবে যাকে পাবে, যখন পাবে, যেখানে পাবে। আচমকা জানলার কাঁচ ভেঙে পড়ে, আর বাইরে শোনা যায় আবার সেই শব্দ। সেই শব্দটা, কিন্তু কিন্তু ঘড়ির কাঁটা তো থেমে আছে। তাহলে তাহলে কোথা থেকে আসছে এই শব্দ? দেওয়ালের ওদিক থেকে। তারা দেওয়ালের কাছে যায়। সে দেওয়াল ঘড়ির বিপরীত দিকে
পুরনো ইট চাপা একটা অংশ। এই জায়গাটা আগে কখনো নজরে আসেনি। অরিত্র হাত রাখে সেই দেয়ালে। ঠান্ডা না, শুধু ঠান্ডা নয়, ভেতরটা যেন কাঁপছে। হঠাৎ দেওয়ালের মাঝখান থেকে একটা ফাটল তৈরি হয় নিজে থেকেই, আর সেই ফাটলের ভেতর থেকে একটা একটা হাত বেরিয়ে আসে। সাদা রক্ত মাখা আঙুল, ছেঁড়া নখ। অরিত্র দৌড়ে সরে আসে। নিমিষা চিৎকার করে উঠতে গিয়েও গলায় শব্দ আটকে দেয়। তখন সে রক্ষক আবার বলে, তোমরা ঘড়িকে জাগিয়েছিলে, কিন্তু ঘড়ির ছায়া জেগে উঠেছে এবার। মানে ঘড়ির একটা যমজ ছিল, যেটা সময় চালাতো না, সময় খেত। তোমরা তাকে জাগিয়ে তুলেছ, এবার সে নিজে আসবে বলে নিতে। অরিত্র পেছনে ঘুরে তাকায়। ঘড়ির কাঁচে নিজের মুখের বদলে দেখতে পায় একটা নতুন মুখ, তার নিজেরই মুখ, কিন্তু চোখ নেই, মুখ রক্তে ভেসে আছে। আর সেই মুখ বলে, তুমি সময়ের বাইরে ছিলে, এখন তুমি ছায়ার ভেতর। নিমিষের গলা যেন শুকিয়ে আসে। ঘড়ি বন্ধ, আলো নেমে গেছে, চারপাশে শুধুই ছায়া আর ছায়া। কিন্তু সেই শব্দ নতুন করে শুরু হয়েছে। তবে এবার অন্য দিক থেকে। অরিত্র কান পেতে দেয়াল ছুঁয়ে বলে, এটা ঘড়ির শব্দ না, এটা যেন কারো হাঁটার শব্দ। এবার শব্দটা যেন ঘড়ির কাঁঠার মতো না হয়ে মানুষের নখের আঁচড়ের মতো। একটা অদৃশ্য কিছু পাথরের দেয়ালে আঁচড় কেটে কেটে করছে। ঘড়ির ছায়া, ওটাই কি? হঠাৎ দেওয়ালের ঠিক মাঝখানে একটা দাগ ফুটে ওঠে, একটা একটা সূক্ষ্ম লাল রেখা। আর তারপর দেয়ালটা ফেটে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে একটা বিকৃত ঘড়ি। তার কাঁটা নেই, কিন্তু তার মধ্যে ঘোরে চক্রের মতো একটা গর্ত। আর সেই গর্ত থেকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। ধোঁয়ার মধ্যে রুহি নয়, এবার একটা নতুন ছায়া। চুল এলোমেলো, শাড়ি ছিঁড়ে গেছে, মুখ নেই, শুধু রক্তের একটা ফাঁকা গহ্বর। সে কাঁদে না, কথা বলে না, সে শুধু এগিয়ে আসে। তার হাতে একটা ঘড়ির বিন্দুলাভের মতো দৌড়ানো রক্ত ধরে। ও ঘড়ির ছায়া, ও রক্ত খায়, কিন্তু মুখ খুলে না। কারণ ওকে বলি দেওয়া হয়নি, ও নিজেই বলি নেয়। আমরা এখন কি করব? অরিত্র পুঁথি হাতে তুলে নেয়। সেখানে নতুন করে কালি দিয়ে লেখা কিছু শব্দ দেখা যায়, যা আগে ছিল না। সময় চলে যায়, বলি থামে, কিন্তু ছায়া তো সময় নয়। ছায়া চিরকাল খুঁজবে, যার ভয় সময়কে জাগায়। অরিত্র পুঁথির পাতা উল্টে চিৎকার করে ওঠে। এখানে বলা আছে যে ঘড়িকে থামাতে হলে ছায়ার বলি দিতে হবে, আর ছায়ার বলি হতে পারে শুধু সেই ব্যক্তি যে সময়কে ছুঁয়েছে কিন্তু রুহিকে মুক্ত করেনি। আমি তো মায়ার অভিশাপ জানতাম, তবু ওকে মুক্ত করিনি। ঘড়ির ছায়া এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে।
আঙুলের মাথায় লাল রক্ত। ছায়া এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। তন্ময় আবার চিৎকার করে উঠে দাঁড়ায়। না, আমি পুঁথি চুরি করেছিলাম, আমি ভুল করেছি, আমাকে নাও। ছায়া থামে, তার চোখ নেই, কিন্তু তাকানোর ভঙ্গিতে বোঝা যায় সে চিনে নিয়েছে। কি কি অপরাধে? তারপর এক মুহূর্তে তন্ময় শরীরটা ভেঙে পড়ে। কোনো রক্ত নেই, শুধু শরীরটা একেবারে শুকনো, খালি খোলস হয়ে পড়ে আছে এমন মনে হচ্ছে। খানিকক্ষণ বাদে ওরা তন্ময়কে জলের ছিটে দিয়ে ওর জ্ঞান ফেরায়। ঘড়ির ছায়া তখন উধাও হয়ে যায়। নিমিষা, অরিত্র স্তব্ধ। কিছুক্ষণ বাদে ঘড়ি আবার চালু হয়। কিন্তু এবার কাঁটার সময় দেখাচ্ছে না। ঘড়ির পেটায় লেখা নতুন এক শব্দ, শুধু একজন বাকি। অরিত্র সেই শব্দের দিকে তাকিয়ে বলে, বাকি কে? ঘরের কোনায় দাঁড়িয়ে একটা মুখ, চেনা মুখ, অরিত্র নিজে, কিন্তু মুখের একদিকে কাটা দাগ, গলায় ঘড়ির ছায়ার দোল। হঠাৎ ঘড়ির কাঁচ ফেটে পড়ে, পেন্ডুলাম আবার বেরিয়ে আসে। এবার পুরো ঘরটাই ঢেকে ফেলে রক্তের আনানো ধোয়া। ছায়া ঘড়ি সময়কে খায়, আর যার ছায়া সে নেয়, সে আর নিজের ভেতরে থাকে না। অরিত্র ধীরে ধীরে পিছিয়ে আসে, তার চোখ ঘড়ির দিকে। ঘড়ির কাঁচে সেই মুখটা এখন হাসছে, একটা কুৎসিত বিকৃত হাসি। এটা আমার ভুল ছিল, আমি ঘড়িটা চালু না করলেই পারতাম। আর কিছু বলার সময় নেই, ছায়া আসছে। এবার সে কাউকে ছাড়বে না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে, চারিদিক কালচে ছায়ায় ঢেকে যেতে থাকে। ঘরের দেয়ালগুলো যেন গলে গলে যাচ্ছে। ঘরের পাশ থেকে হঠাৎ এক লম্বা ছায়া বেরিয়ে আসে। সেই ছায়া হাত বাড়ায় সরাসরি অরিত্রর দিকে। অরিত্র, পেছনে দেখো। অরিত্র ঘুরে দাঁড়াতে সে ছায়াটার মুখ ভেদ করে ঢুকে পড়ে। সে এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার চোখ দুটো শূন্য হয়ে যায়। না না, ওকে ছেড়ে দে। ঘড়ির ছায়াকে থামানো যাবে না, কিন্তু তাকে আটকে রাখা যায়। তোমাদের মধ্যে একজন একবার সময়ের বাইরে চলে গেলে, নিমেষা বুঝতে পারে কেউ একজন ছায়া ঘড়ির ভেতরে ঢুকলে হয়তো বাকিরা বাঁচবে। সে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় বোঝে, এক চিলতে দৃষ্টি বিনিময় হয় দুজনের মধ্যে। তারপর তন্ময় হঠাৎই অরিত্রর দেহটা ছায়ার দিকে ঠেলে ফেলে দেয়। ওই রে, ওকে তুই চাস, আমাকে না? তন্ময়, তুই এ কি করলি? কিন্তু তখন সব শেষ। ছায়া ঘুরে গিলে নেয় অরিত্রকে। একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ। ঘড়ির কাঁটা আবার থেমে যায়। ঘড়ির কাঁচে এখন কিছুই নেই, না ছায়া, না রক্ত, শুধু শূন্য। তোমরা সময়কে ঠকিয়েছ, কিন্তু সময় ভোলে না।
নিমিষে মাটিতে বসে পড়ে। চোখে জল। তন্ময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আবার ঘড়ি বেজে ওঠে। শেষ শব্দের আগে হঠাৎ ঘড়ি কাটা ঘড়ি যায় উল্টো দিকে, আর ঘরে আলো নিভে যায়। তবে কি এরপর ছায়া আবার আসবে? এতক্ষণ শুনছিলেন সিঞ্চিতা সরকারের লেখা রক্তপানের ঘড়ি। পাঁচকাহনের এই ভৌতিক সফর আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। পাঁচকাহন আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে। আপনাদের একটু সহায়তা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই অনুরোধ করব যে গল্পটিকে একটা লাইক কমেন্ট করবেন এবং গল্পটি ভালো লাগলে সেটা শেয়ার করে দেবেন। আপনাদের এইটুকু সাহায্যে আমরা অনেকখানি উপকৃত হব। ধন্যবাদ। শুভরাত্রি। নমস্কার।